এডিটর সাহেব কাউ আর সাউন্ড নেন অনেকদিন পরে। আর জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আছে হাসিনারে পলাইতে হয়েছে, তার কর্মীদেরও পলাইতে হয়েছে। হাসিনারে পলাইতে হইল কেন? সে তো ক্যান্টনমেন্টে থাকতে পারতো, অনেকেই ছিল। এমনকি আওয়ামী লীগের দুর্গ খ্যাত গোপালগঞ্জে থাকতে পারতো। রাজাপাক সে তো ক্যান্টনমেন্টে ছিল বেশ কিছুদিন। একইভাবে তার রাষ্ট্রপতি ভবন দখল হয়েছিল শ্রীলঙ্কাতে। পরে দেশ থেকে বাইরে গেছিল মাত্র 52 দিনের জন্য, 2 মাসও না। পরে ফিরে আসিছে। হাসিনা 2 বছর ধরে আসে না, হঠাৎ সে দেশে ফিরবে ঘোষণা দিছে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। কাটারানি বলছে যে আগামী ডিসেম্বরে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সে ফিরে আসবে নাকি, হায় নাকি আদালতে আত্মসমর্পণ করবে। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিটছে, অনেক শাস্তি দিয়েছে। আমি এটা করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। তারপর ওর লেসপেন্সার গুলো এক একজন করছে, আমাদেরও কইছে নেত্রী আমরা একসাথে যাব, প্লেন ভাড়া করে নিয়ে আসবে নাকি চার্টার করে। আমরা এখান থেকে লন্ডন থেকেই মানে ইংল্যান্ড থেকেই 10টি চার্টার প্লেন আমরা নিয়ে যেতে চাই। এটা আমাদের নিজস্ব, এটার মানে হলো সবাই কন্ট্রিবিউট করবে। আমাদের যারা নেতা কর্মী প্রত্যেকে তাদের টিকেটের টাকা দিবে এবং আমরা 10টি, তার মানে 220 সিটা, মানে 220 জন একটা প্লেনে যেতে পারবে। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন। তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং নেত্রীর আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন লামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। আপনি এটা শুনেছেন, এটাও জানেন আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন এবং তিনি তার সিদ্ধান্ত অবিচল থাকেন। এখন প্রশ্ন হইতেছে হাসিনা কেন ফাঁসির দড়ি গলা পড়ার জন্য আসতে চাইতেছে? হাসিনা ফিরে আসাটা কি বাস্তবসম্মত? আসলেই কি সে ফিরবে বা চাইলেই কি ফিরতে পারবে? এই বিষয়টা বুঝার আগে ইন্ডিয়া হাসিনারে নিয়ে কি সমস্যায় পড়ছে সেটা একটু বুঝে দেখি। আসেন, আপনি নিজেরে ভারত রাষ্ট্রের জায়গায় বসেন। আপনার কাজ হইতেছে ভারত রাষ্ট্রের স্বার্থ দেখা। এইভাবে চিন্তা করেন, আপনি হাসিনারে নিয়ে কি সিদ্ধান্ত নিতেন? তাহলে প্রথমে দেখতে হবে হাসিনা ইন্ডিয়ার কাছে কি কি লাগে। বাংলাদেশের ভবিষ্যৎ নেতা না, পরবর্তী প্রাইম মিনিস্টার আম্মু না, পরবর্তীতে যে দল ক্ষমতায় আসবে তার নেতা না। ইন্ডিয়া তো বেকুব না, তারা জানে হাসিনা তার দল তার 14 গোষ্ঠী জিন্দেগিতে বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না। তাহলে হাসিনারে সে পালবে কেন, রাখবে কেন? হাসিনা আশ্রয় নেওয়ার 1 মাসের মধ্যে আলাপ উঠেছিল হাসিনা ইন্ডিয়ার জন্য একটা কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে, দেখেছেন? আবার হাসিনারে যদি না রাখা হয় তাহলে আবার আরেক সমস্যা। ওইখানে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখেছে, তাই না? এটা বাংলা করলে এরকম হয় যে হাসিনারে যদি না রাখে তাইলে দিল্লি ঘনিষ্ঠ আঞ্চলিক নেতাদের কাছে বার্তা যাবে যে ভারত শেষ পর্যন্ত আপনাকে রক্ষা করবে না। তাহলে ভিন্ন দেশে ইন্ডিয়ার লেসপেন্সার সরকার বা রাজনীতিবিদ আছে, তারা তো আর ফ্রি সার্ভিস দিবে না ইন্ডিয়ারে। মানে ইন্ডিয়া হাসিনাকে রাখার একটাই যুক্তি যে তারে আশ্রয় না দিলে দিল্লি দাস যারা আছে তারা ইন্ডিয়ার উপরে ভরসা পাবে না। আবার উল্টা দিকে হাসিনারে রাখলে বাংলাদেশের সাথে তার সম্পর্ক নষ্ট হইতে থাকবে, বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী হাওয়া আরো বেশি উঠবে। ইন্ডিয়ার বাস্তব স্বার্থ আছে বাংলাদেশে, তার ব্যবসা আছে, ট্রানজিট আছে, ইন্ডিয়ানরা চাকরি করে বাংলাদেশে, বাংলাদেশিরা যায় ইন্ডিয়াতে, শপিং করে, টাকা খরচ করে, চিকিৎসা করে। হাসিনারে দরকার ছিল এইসবের জন্য, হাসিনা চলে গেলেও এইসব তো লাগবেই তার। এই স্বার্থগুলো তো রক্ষিত হবে না। ইন্ডিয়া পড়ছে উভয় সংকটে, মান কিসি পায়। হাসিনাকে রাখাও বিপদ, আবার আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করাও সম্ভব না। ইন্ডিয়া মূলত এই 2টা সমস্যার সমাধানের চেষ্টা করতেছে, কিন্তু তার খাতে কার্যত ভালো কোনো অপশনও নাই। এই কারণে নানা ধরনের চাপ হাসিনারে দিতেছে। আসলে তাকে চাপ দেওয়ারই কথা। এই চাপের মধ্যে হয়তো অসহায় হইয়া বেপরোয়া হইয়া শেখ হাসিনা এই সমস্ত আউল ফাউল কথাবার্তা করতেছে। এই ধরনের কথাবার্তা বলার মধ্যে দিয়ে অবশ্য ইন্ডিয়াও পরীক্ষা করার চেষ্টা করছে যে কতটুকু সে পারে আরেকবার দেখে নেওয়ার জন্য। আমি মনে করি না ইন্ডিয়া যদি সত্যিকার অর্থে সুস্থিরভাবে কৌশলগত দিক বিবেচনা করে একটা পরিকল্পনা সাজায়, তাতে শেখ হাসিনাকে রেখা কিছু করা এবং শেখ হাসিনাকে দিল্লিতে রেখা এইভাবে কথাবার্তা বলতে দিয়াও খুব বড় কিছু অর্জন করা সম্ভব বলে আমি মনে করি না। ইন্ডিয়া শেখ হাসিনাকে অনিবার্য বলে মনে করে না, আসলেই তাই। শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য অনিবার্য না, অপরিহার্য না।
হাসিনাকে অনাবশ্যক করে দেওয়ার চেষ্টা ইন্ডিয়া আগেও করেছে, সক্রিয়ভাবে করছে, ফাইনালি এক্সিকিউট করতে পারে নাই। কংগ্রেস ছিল সেই উদ্যোগ। আজকালকার চ্যানেলরা হয়তো সেই ইতিহাস জানে না। আসেন সেটা দেখি। শেখ হাসিনা যে তাদের কাছে অনিবার্য না, অত্যাবশ্যকীয় না, অপরিহার্য না, এই ভাবনাটা নতুন না। এটা 2008 সালে এরকম একটা পরীক্ষা নিরীক্ষা তারা করছিল। তখন র্যাটস দিয়া সংস্কারপন্থী আওয়ামী লীগকে জন্ম দেওয়ার চেষ্টা করে ইন্ডিয়াই করেছিল এটা। র্যাটস মানে জানেন তো, RATS, রাজ্জাক, আমু, তোফায়েল আর সুরঞ্জিত, এই 4 জনের নামের প্রথম অক্ষর দিয়া র্যাটস। এরাই আওয়ামী লীগ ভাঙতে চাইছিল, সেটা ব্যর্থ হয়েছিল। এটার পিছনে কৃতিত্ব শেখ হাসিনার না, তৎকালীন এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার জনরোষে পড়ছিল, তাদের উপরে মানুষের আস্থা চলে গেছিল এবং নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তখন আবার পুনরায় তার দলের দখল নিতে সক্ষম হয়েছিল। তাছাড়া খবর আসছিল, আজকালকার চ্যানেলরা হয়তো জানেই না যে আগে একই নামে অনেকগুলো দল থাকতো। আবার আওয়ামী লীগ ভেঙে 3টা দল হয়েছিল, আওয়ামী লীগ হাসিনা, আওয়ামী লীগ রাজ্জাক, আওয়ামী লীগ মিজান। আর জায়জাদিনের শফিক রহমান ভাই আছে না, উনি আওয়ামী লীগ লিখলে পাশে ব্র্যাকেটে লিখতো হারামি, হারামি মানে হাসিনার হা, রাজ্জাকের রা আর মিজানের মি। আওয়ামী লীগের বিরুদ্ধে হিস্টোরিক একটা কালচারাল রেজিস্ট্যান্স কিন্তু ছিল। যাই হোক, আর আলাপে ফিরে আসি। তাই ইন্ডিয়ার হাতে আসলে একটাই বিকল্প আছে, যে আওয়ামী লীগ নামের এই ঘোড়ায় চেপে বাংলাদেশে আবার ফিরে আসার চেষ্টা করতে পারে। কাদের উপরে? যারা হবে তাদের বশংবদ দাস, যারা থাকবে তাদের কাছে চিরকৃতজ্ঞ। শেখ হাসিনা তো মাঝে মধ্যে ট্যাফও করতো, ফোঁস করতো ইন্ডিয়ার রুক্ষার সাথেও। এদের কারো কেন, এদের ছেলে মেয়ের কারো পক্ষেও ট্যাফও করা, ফোঁস করা সম্ভব হবে না ইন্ডিয়ার সাথে। এরা হবে চিরজীবনের জন্য কেনা গোলাম। শেখ হাসিনার চিন্তা এখন ইন্ডিয়া তারা তালাক দিয়ে দেয় নাকি। কিছুদিন টাকা পয়সা দিয়ে প্রচুর হয়েছে করলো, এক বাটপার মজুমদার আছে না, হ্যাঁ, ও সারা দুনিয়া ঘুরলো, টাকা পয়সা মনে হয় ভালোই পেয়েছিল, সব ঠান্ডা হয়ে গেছে। এতে এখন ইন্ডিয়া কয় কই তোমার লোকজন কই, আর তো কাউরে মাঠে নামাইতে পারো না। তাই শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার এই চেষ্টাটা ভারতের দিক থেকে তার উপরে ক্রমাগত চাপের একটা বহিঃপ্রকাশ করতে পারে। অন্যদিকে ইন্ডিয়ার পক্ষ থেকে এটা পরখ করা যে এই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে বাংলাদেশ সরকার বিশেষত বিএনপির হাত মোচড়ানো যায় কিনা। আবার শেখ হাসিনার ডাকে সারা দিয়া মরিয়া হইয়া আওয়ামী সন্ত্রাসীরা কতটুকু অরাজকতা করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এটাও একটা পরীক্ষা হয়ে যায়। এই সমস্তের বাইরে এই আওয়াজের কোনো মূল্য নাই আপাতত। যে সমস্ত বাকশালী সন্ত্রাসী এখনো দেশের আনাচে কানাচে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জাতীয় সম্পদ লুণ্ঠনকারী হাসিনার জ্ঞাতি গোষ্ঠীর সমর্থনে মিছিল বের করে স্লোগান দেয়, তার মাত্রা কমে যাবে। আর দেখবেন সামনে কমে যাবে, এটা আর হবে না। শুধু রাজনৈতিক তৎপরতা না, এদের সামাজিক সাংস্কৃতিক সহ সকল ধরনের কর্মকাণ্ডই বিএনপি, জামাত এবং এনসিপির মতো দলগুলোর সম্মিলিত প্রতিরোধের মুখে পড়বে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য 24 সালের জুলাই আগস্ট মাসের মতো দেশব্যাপী পুনরায় আবারও দৃশ্যমান হবে। ফলে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রতি দুর্বল সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক শক্তিসমূহ ব্যাপক জনরোষের কবলে পড়বে। আগামী ডিসেম্বরে বাংলাদেশময় জুলাই বিপ্লবের পুনর্জাগরণ সৃষ্টি হবে, এটা দেখে নিয়েন, লিখে রাখতে পারেন। তবে এটাকে সংগঠিত করার যে কাজটা দেশের প্রধান 3টা দলের শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধভাবে এখনই শুরু করতে হবে। দেশে ফিরে আসার যে আস্ফালন খুনি হাসিনা করছে, তা বাংলাদেশের গণতন্ত্রের নব অভিযাত্রার পথে সবচেয়ে বড় হুমকি। ঘাতক খুনি লুটেরারা ফিরে আসা মানে ফ্যাসিস্ট দুঃশাসনের পুনঃপ্রবর্তন ঘটা। আমাদেরকে খুবই জোরের সাথে বলতে হবে যে শেখ হাসিনা ফিরে আসতে চাইছে, ভালো কথা, শেখ হাসিনা ফিরে আসুক, আমরা অবিলম্বে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করব। ওর আপিলের কোনো সুযোগ নাই। শেখ হাসিনা ফিরে আসা মাত্রই তার বিরুদ্ধে রায় কার্যকর করার যে রাজনৈতিক দৃঢ়তা, এ বিষয়ে জুলাই শক্তির মধ্যে সার্বজনীন রাজনৈতিক ঐক্য এবং সংলাপ হওয়া জরুরি। শেখ হাসিনার রায় কার্যকর করার ব্যাপারে দৃঢ়তা এবং স্পষ্ট বার্তাই এই সমস্ত চালবাজি, ধাপ্পাবাজি এবং চাপ তৈরির কৌশল কার্যত পরাজিত করে দিতে সক্ষম। হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির কাছে নিয়ে যেতে হবে, ওইখান থেকেই ওই দিনের মধ্যেই ওরে ঝুলাই দিতে হবে। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুনি হাসিনাকে বাংলাদেশও ফেরাতে চায়। ইন্ডিয়া এই খুনিকে নিরাপদ আশ্রয় দিয়ে রাখছে, সেখান থেকে তাকে ধৈর্য বাইদ্যা বাংলাদেশে প্রত্যাবর্তন বা প্রত্যাবর্ষণ করতে হবে। ইন্ডিয়া যদি সত্যিকার অর্থেই নবজাগ্রত বাংলাদেশের সাথে কর্ম উপযোগী সম্পর্ক গড়ে তুলতে চায়, একটা ওয়ার্কিং রিলেশন গড়ে তুলতে চায়, তাহলে প্রতিবেশী এই দেশের জন্য এই ছাড়া আর বিকল্প পথ কোনো খোলা নাই। এটা তারা যত তাড়াতাড়ি বুঝবে, ততই এই প্রতিবেশী এই 2 দেশের জন্য ভালো হবে। তাছাড়া বাংলাদেশ, মায়ানমার, চীনের স্থল সংযোগ
তিস্তার পানি ব্যবস্থাপনার মহাপরিকল্পনা এবং চীন এবং তুরস্কের সহযোগিতায় সামরিক শিল্প স্থাপনের মতো বড় বড় উদ্যোগ বাংলাদেশ নিতেই থাকবে এবং তা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং এই পথ ধরে পর্যায়ক্রমে বাংলাদেশ যুক্ত হবে পাকিস্তান সহ আরব বিশ্বকে নিয়ে গড়ে ওঠা সম্ভাবনাময় মুসলিম সামরিক জোটে। সন্দেহ নাই এতে আঞ্চলিক উত্তেজনা বাড়বে, তবে বাংলাদেশ দীর্ঘমেয়াদের জন্য এক শক্তিশালী শত্রুর জন্য বিভীষিকা আর দেশের জনগণের জন্য নিরাপদ ভূমিতে পরিণত হবে। বিএনপি খুনি হাসিনাকে নিরাপদে দেশে ফিরতে দেবে বলে আমি বিশ্বাস করি না, তাকে রাজনীতি করতে দেবে বলে আমি বিশ্বাস করি না। কারণ এই দুর্বৃত্ত 1981 সালে ঢাকায় ফেরার মাত্র 2 সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জিয়াকে শহীদ হতে হয়েছিল। তারপর কায়েম হয়েছিল ইন্ডিয়ার অনুগত 9 বছর দীর্ঘ সামরিক স্বৈরাচারী জেনারেল এরশাদের দুঃশাসন। সশস্ত্র বাহিনীর দিক থেকে এবার অভিন্ন ঝুঁকির আশঙ্কা আরো প্রবল এবং বহুগুণে বেশি। কারণ ফ্যাসিস্ট আমলে উচ্চপদ বাগানো ইন্ডিয়া অনুগত শীর্ষ কর্মকর্তারা এখনো সেনা, নৌ, বিমান বাহিনীর নেতৃত্বে বহাল তবিয়তে বসে আছে। আর উপরে তো ওয়াকারুজ্জামান প্রভুপাত্য আছেই। তাছাড়া 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 মেয়াদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের শাসনামলে আওয়ামী লীগ এবং তার জোটসঙ্গীরা বিএনপিকে একদিনের জন্য স্বাভাবিক, স্থিতিশীল, শান্তিতে দেশ পরিচালনা করতে দেয়নি। এই সমস্ত অশুভ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিধ্বংসী এবং গণতন্ত্রের শত্রু এই আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলা সবসময় প্রতিবেশী ইন্ডিয়ার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাইছে। এর পরের ইতিহাস বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং গণতন্ত্রকামী জনগোষ্ঠীর জন্য ভয়াবহ এবং বর্বরতায় পূর্ণ। দেশবাসী কিভাবে ভুলবেন নিষ্ঠুরতা এবং নির্মমতার সেই পাষাণ হৃদয় সীমারের যুগের স্মৃতি? 2009 থেকে 2024 জুলাই বিপ্লব পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত 15.5 বছর বাংলাদেশ পতিত এবং পরিণত হয়েছিল হাজারো সন্তানহারা মা, পিতা এবং হারানো বাচ্চাদের কান্নার কারবালায়। শুধু কি তাই, এই মহান নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র নির্যাতিত আরাফাত রহমান কোকর দুঃসহ জীবন এবং মর্মান্তিক মৃত্যুর পটভূমিকে মুছে ফেলা যাবে? যে যতই দয়াশীল এবং মহানুভব এবং সহিষ্ণু হোক না কেন, ইনশাল্লাহ এই ইতিহাসের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ রচিত হবে। এর বাইরে অন্য কোনো পথ আর খোলা নাই। মহান আল্লাহ তাআলা রহমানুর রহিম, পরম ক্ষমাকারী, তিনিও বারবার ইনসাফ অর্থাৎ ন্যায় বিচারের কথা বলছেন। আমরা ন্যায় বিচার চাই। আর শেখ হাসিনা যদি নিশ্চিত হয় এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়াও যদি বুঝে যায় কোন রকমের আলাপ আলোচনা সমঝোতা পেছনের দরজা দিয়ে কোনো কিছু ডিল করে আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে শেখ হাসিনাকে ঝুলতে হবে না, তাহলে শেখ হাসিনার বাপ, 14 গোষ্ঠী এবং ইন্ডিয়া কারো পক্ষে এই ঝুঁকি নেওয়া সম্ভব না যে ওই সে হাসতে হাসতে তার দলবল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে। হাসিনা কেন, হাসিনার সাথে দেশ থেকে পালায় যাওয়াদের মধ্যে থেকে এরকম আসার চেষ্টায় স্বপ্ন কল্পনায় যারা যুক্ত হবে তাদের সকলের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। উপরন্ত আওয়ামী লীগ এবং তাদের দুঃশাসনের সময়কালে যারা জোট সঙ্গী ছিল, দেশের ভেতরে থাকা এরকম কেউই আর নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে না। দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। হাসিনার দলের লোকেরা যত বেশি ট্যাফও করবে, সবগুলোর সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। আজকে দেখলাম আম্বার রাজশাহী ইউনিভার্সিটিতে কেলানি দিচ্ছে। সাবাস, বাঘের বাচ্চা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেখানে পাবেন উদাম কেলানি দিবেন। অনেকদিন ভালো মন্দ ওরা কিছু খায় না, কেলানি তো ভাইটামিন আছে। ডিসেম্বর পর্যন্ত কেলানি চলবে, ওদের কেলানিতে সোয়াব আছে। ইনকিলাব জিন্দাবাদ, বাকশাল তাড়ানো জিন্দাবাদ, লীগ কেলানো সফল হোক।